আমাদের 10ম পলিসি ডায়ালগ শুরু করছি, যেটি মূলত আমরা নিউট্রিশন পলিসি ডায়ালগ হিসেবে শুরু করেছিলাম এমিনেন্সের পক্ষ থেকে। মূলত আমাদের টার্গেট ছিল যে এই কোভিড-19 আসার পরে মানুষের খাদ্যের যে অভ্যাস, খাদ্য তালিকায় তারা যে খাবার রাখে সেটিকে কিভাবে আমরা ডিসকাশন করে পলিসি লেভেলে আমাদের কথাগুলো পৌঁছে দিতে পারি, যেন মানুষ তার খাদ্যের এক্সেসটা পেতে পারে, খাদ্য মূল্য যেন কম থাকে, সেটা একটা অ্যাডভোকেসি যেন আমাদের পক্ষ থেকে থাকে, এবং এই ঘরে আবদ্ধ থাকা অবস্থায় মানুষ যেন সঠিক খাবারটি নিতে পারে। আমাদের আজকের পলিসি ডায়ালগে আমাদের 3 জন গেস্ট রয়েছেন। 3 জন গেস্টে আমার খুব প্রিয় মানুষ, ছোট বোন 3 জনই। বলবো যে তাদের সাথে এমিনেন্সের খুব ছোট অবস্থায় কষ্ট করে যখন আমরা দিন কাটাতাম, সেই সময়গুলোতে তাদের সাথে আমরা কাজ করেছি। এমিনেন্স এখনো ছোট, কিন্তু চেষ্টা করি আমরা কাজগুলো করার সঠিকভাবে। সেই কাজের আজকে যাদেরকে আপনাদের সামনে নিয়ে আসছি, আমরা আগে বলেছি যে তারা আমাদের খুবই প্রিয় মানুষ। প্রথমেই নুসরাত জাহান। নুসরাত মূলত আমাদের সাথে যখন কাজ করত তখন সে আমাদের ইসলামে শিশুদের শিক্ষার ব্যবস্থার জন্য আমাদের স্কুলগুলি সে চালাতো, তার সেখানে অভিজ্ঞতা রয়েছিল, এবং সেই পরিপ্রেক্ষিত থেকে নুসরাত এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশনে কাজ করে এসওএস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমি নুসরাতকে নিয়ে, নুসরাতের বর্তমান কাজ নিয়ে আমি গর্ব করি যে এই যে মানুষদের নিয়ে সে কাজ করছে, তারা হলো আমার কাছে ব্যক্তিগতভাবে স্বপ্নের মানুষ। তারা জীবনের প্রথম থেকে তারা বঞ্চিত বাবা মার স্নেহ থেকে। আমাদের যাদের বাবা মা নাই, আমরা জানি যে বড় হওয়ার পরে এই বাবা মা না থাকা কতটা কষ্টের, কিন্তু ছোটবেলা থেকেই যাদের বাবা মা থাকেন না, বাবা মার পরিচয় যারা জানেন না, তাদেরকে নিয়ে নুসরাত কাজ করছে। আমি নুসরাতকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ শামীম ভাই। একটা লাইন আমি অ্যাড করতে চাই, যে আমি এখন অ্যাডভোকেসিতে কাজ করি। অ্যাডভোকেসিতে অনেক সাহসের প্রয়োজন হয়, অনেক কথা সাহসী ভাবে বলতে প্রয়োজন হয়, যেটা আমি শিখছি শামীম ভাইয়ের কাছ থেকে। একদম সরাসরি আমি বলতে পারি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। শামীম ভাই, থ্যাংক ইউ সুযোগ করে দেওয়ার জন্য, যে এমিনেন্সের প্ল্যাটফর্মে এসে আমি কথা বলতে পারছি আজ। সাহস করে কথা বলার অনেক যন্ত্রণাও আছে, অবশ্যই। আপনার কেউ আপনার অনেকে আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে, হ্যাঁ, বলবে যে খুব ভালো কাজ করতেছো, কিন্তু টাকা দিতে চাইবে না, কারণ আমরা সমাজের এই কনফ্লিক্টের জায়গাগুলো আমরা জানি যে অনেক। কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে সাহস করে কথা বললে অনেক সাপোর্ট পাওয়া যায়, ইনার পিসও পাওয়া যায়। জি, মানসিক শান্তি, এটা সবচেয়ে বড় জিনিস। সমাজের বর্তমান পরিস্থিতিতে, বা এটা আগেও বলবো, সাহস করে কথা বললে অনেক আইনগত সমস্যা হয়। আমি ইদানিং সাহস করে আবার কথাবার্তা বলা যখন আগে যখন বলতাম পুষ্টি নিয়ে, তখনও আমার সমস্যা হতো, এখনো আবার যখন বলা শুরু করছি এখনো আবার সমস্যা হচ্ছে। এই আজকেই খবর পেলাম যে আমার নামে জিডি হয়েছে, কেস করতে যাচ্ছে, এগুলো চলবেই। তবে আমি মনে করি যে সমাজের এগুলো প্রয়োজন আছে আমাদের। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি মনে করি যে এখন বয়স যেখানে আসছে, এই জায়গাটায় কম্প্রোমাইজ করার আর সময় নাই। মনে করেন যে যতটুকু করে আসছি সেটাকে করে যাওয়া, সাহস দিয়ে ভাবে চেষ্টা করা। যদি বিপদ আসে, আমি বিশ্বাস করি যে মানুষ পাশে থাকবে এবং সত্যের জয় হবে, এটা আমার বিশ্বাস। হয় কি না হয় সেটা পরের বিষয়, কিন্তু চেষ্টাটা করে যাওয়াটা ব্রত। এবং আপনারা অনেক হেল্প করতেন, সেটার জন্যই সেগুলো করতাম, এখনো করি। আশা করি নুসরাত আপনি আপনার, আমি দেখি যে আপনি সেগুলো মেনটেন করেন। নেক্সট আমরা আসছি যে আমাদের সাথে আফরিন আফরোজ লাক্সমি। লাক্সমি এখন অ্যাসিস্ট্যান্ট সেন্টার হেড স্লিমিং, হেড অফ ডিপার্টমেন্ট অফ স্লিমিং এ সে কাজ করেন। এটা মূলত লেজার এন্ড বিউটি নামে একটা ভাইবেস হেলথ কেয়ার বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
সে মূলত মানুষের পুষ্টি দিয়ে কিভাবে স্বাস্থ্য ওভারওয়েট বা অন্যান্য জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় সেটিতে কাজ করেন। লক্ষ্মী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার আমাকে এখানে ডাকার জন্য এবং আমি জয়েন করতে পেরেছি স্যার আপনার সাথে। এটা আমার জন্য আসলে একটা খুব প্লেজার একটা ব্যাপার যে অনেকদিন পর আবার আপনার সান্নিধ্যে আসতে পারলাম। এরপরে আসছি আমরা মনিরার কাছে। মনিরা আগে একটু দূরে থাকতো, এখন খুব কাছে থাকে, আমাদের অফিসের কাছাকাছি ওর বাসা। মনিরার ও নিউট্রিশনিস্ট এবং নিউট্রিশনে পড়াশোনা করা, লক্ষ্মীরও যেমন নিউট্রিশনে পড়াশোনা করা। তো মনিরা আমাদের সাথে যখন ছিল তখন সে নিউট্রিশন উইং এ কাজ করতো এবং নিউট্রিশন নিয়ে বিভিন্ন গবেষণার কাজে জড়িত ছিল। আমি মনিরাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, এমিনেন্স নিয়ে আমার অনেক স্মৃতি, আপনাকে থ্যাংক ইউ আমাকে মনে করার জন্য। তো আমরা আলোচনা শুরু করি। নুসরাত, আপনাকে দিয়ে প্রথমে আলোচনাটা করি। আপনি তো কাজ করছেন এবং আমি জানি যে বিভিন্ন জায়গায় আপনার যোগাযোগ আছে এবং আপনি সব মিডিয়াতে অবজার্ভ করছেন। আপনার মতে কি অবস্থা এই কোভিডের এবং এটার ইম্প্যাক্ট শিশুদের উপর, যেহেতু আপনি একেবারে এতিম শিশুদের নিয়ে কাজ করছেন, আপনার মতে কি মনে হয় যে এই কোভিডের কারণে শিশুদের নিউট্রিশনে কি ইম্প্যাক্ট করতে পারে? আচ্ছা শামীম ভাই, আমি যেহেতু সুযোগটা পেয়েছি, এটা একটা বড় প্ল্যাটফর্ম, আমি ছোট্ট করে আমার অর্গানাইজেশনের কাজের আরেকটু বিস্তারিত বলার সুযোগটা ছাড়তে চাই না। সেটা হচ্ছে এসওএস কাজ করে মূলত, শামীম ভাই অলরেডি বলেছেন যে অসহায় এতিম শিশুরা যারা যে কোনো কারণে পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত হয়, তাদেরকে আমরা দীর্ঘমেয়াদী পারিবারিক পরিবেশে লালন পালন করে থাকি। এবং এসওএস এর যে ফ্যামিলি লাইক কেয়ার প্রকল্পটা আছে, এটার ইউনিকনেসটা হচ্ছে এখানে বাচ্চারা একদম সমাজে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত ওরা কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন সেবা পেয়ে থাকে। আর শামীম ভাইয়ের প্রশ্নে এবার যদি আমি আসি, যে কোভিড-19 ইম্প্যাক্ট আসলে বিভিন্ন বয়সী এবং বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে থাকা শিশুদের উপর বিভিন্ন রকম। তো প্রথমে যদি আমি বলি যে শিশুদের বিকাশের বয়সটা কত, 5 বছর পর্যন্ত আমরা ধরে থাকি যে 5 বছর পর্যন্ত শিশুদের যে বিকাশের ব্যাপারটা ঘটে, সেটা কিভাবে ব্যাহত হচ্ছে, যে শিশুরা স্কুলে যেতে পারছে না, শিশুরা তাদের টিচার, তাদের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারছে না, আত্মীয় স্বজনের সাথেও তাদের যোগাযোগ নেই। তো বিকাশের ক্ষেত্রে এই যে পিয়ার গ্রুপের সাথে মেলা মেশা, খেলাধুলা, এটার মাধ্যমে কিন্তু অনেকটাই গড়ে ওঠে। আর নিউট্রিশনের জায়গাটায় যদি আমরা আসি, যে ধরেই নেওয়া হচ্ছে এবং আমরা দেখতেও পাচ্ছি যে সংসারে যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বা কোনো কারণে সংসারে 2 জন উপার্জনক্ষম থাকলেও অনেকেরই বেতন কমে গেছে, চাকরি চলে গেছে, তো স্বাভাবিকভাবেই যে আয়ের যে পরিমাণটা এটা কিন্তু কমে গেছে। এসব কারণে খাবার ঠিক মতো আসছে না, যেসব সুষম পুষ্টি সেটাও কিন্তু ঠিক মতো হচ্ছে না, যে কারণে একটা সময় দেখা যাবে যে শিশুদের যে গ্রোথের ব্যাপারটা, তারপর ওজনের ব্যাপারটা, এটাতে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়বে। আর পুষ্টির ব্যাপারটা কিন্তু, যে বড় হয়ে গেলে যে আমরা বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ালাম, ছোটবেলার বা মাতৃগর্ভে থাকা অবস্থায় যে গ্যাপটা হয়েছিল ওটা আমরা পূরণ করে ফেলতে পারবো, ব্যাপারটা তো তা না। এখানে প্রফেশনাল পুষ্টিবিদরা আছেন, ওনারা আমার চেয়ে ভালো জানেন। বাট মোটা দাগে আমি যেটা বুঝি, মায়ের গর্ভ অবস্থায়ও বাচ্চাদেরকে যথাযথ পুষ্টি এনশিওর করা প্রয়োজন পড়ে, যেটা কিন্তু এই কোভিড সিচুয়েশনের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এটা আমি শুধু পুষ্টির জায়গায় বললাম, এছাড়াও কিছু ইনডিরেক্ট ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো বা পাচ্ছি অলরেডি। যেমন বাচ্চাদের বিভিন্ন কাজে যুক্ত হয়ে যাওয়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছে, শিশু পাচারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, তারপরে মেয়েরা বিশেষ করে বাল্য বিয়ের শিকার হবে, আরো বেশি হবে, অলরেডি হচ্ছে, তারপরে নির্যাতনের সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। আর বিশেষ করে যে বোঝাই যাচ্ছে যে পুষ্টি, শিক্ষা এবং স্বাস্থ্যের উপর একটা বড় ধরনের প্রভাব পড়তেছে কোভিড-19 কারণে। তবে আপনি যে কথাটা বললেন যে এই মাদের গর্ভাবস্থায় তো একটা বড় পার্সপেক্টিভ, শিশুদের জন্ম নেওয়া, তাদের পুষ্টি হওয়া, তারপরে সবসময়
আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে আমরা জানি যে এই সমস্ত প্যান্ডেমিকের সময় মানুষের জন্ম হারটা বেড়ে যায় যে কোনো ডিজাস্টার ক্রাইসিসে। সেই জায়গাটায় এটারও সম্ভাবনা বাংলাদেশে আছে এবং মাতৃ স্বাস্থ্য মাতৃপুষ্টি যদি আমরা এনশিওর না করতে পারি তাহলে এটা কোনো মতেই সম্ভব না যে এই অপুষ্টির যে ধারা আমাদের দেশে ছিল যদিও আমরা ভালো করছিলাম সেটাকে প্রিভেন্ট করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং কাজ। কারণ করোনা এমন একটা রোগ যেটা ছোঁয়াচের কারণে মারা যে সময় আপনার এন্টিনেটাল কেয়ারের জন্য ডাক্তারখানায় যাবে, ডাক্তার যে সেবাটা দিবে সেটাও আপনার ব্যাহত হচ্ছে। এই জিনিসগুলিতে একটা বড় সমস্যা থাকছে। সেই জায়গাটা থেকে আমি একটু লক্ষ্মীর কাছে শুনতে চাই। লক্ষ্মী, আমরা তো শিশুদের কথা বলছি, আপনি যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং এ শিশুর সাথে সাথে নুসরাত কিন্তু আরেকটা কথা বলছে যে বাল্য বিবাহ বেড়ে যাবে, তাহলে এখানে ইয়াং অ্যাডোলেসেন্ট মেয়েগুলোর একটা বড় পার্সপেক্টিভ তাদের নিউট্রিশনে। আপনার কাছে কি মনে হয় যে এই শিশু এবং অ্যাডোলেসেন্ট গ্রুপটার নিউট্রিশনের কি অবস্থা? স্যার, আপু যে কথাটা বললো যে প্রাপ্যতা এবং আর্থিক যে অবস্থার কথা, এখন অনেকের হচ্ছে কর্মক্ষম যারা ছিল কাজ করতো, জব পাচ্ছে না বা জবচ্যুত হচ্ছে, এসব পার্সপেক্টিভে আর্নিং সোর্সে একটা ইস্যু আছে। আর এই ক্ষেত্রে যখন আমাদের আর্থিকের একটা অভাব তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিউট্রিশনের ঘাটতি তো সেখানেও তৈরি হবে, কারণ আমি প্রপার খাদ্য বাজার থেকে কিনে আনতে পারছি না। আমাদের বাচ্চার যে চাহিদা বা অ্যাডোলেসেন্ট যে চাহিদাটা আছে এভরিডে, যে রিকোয়ারমেন্টটা আছে ভিটামিন এবং মিনারেলস বা আদার্স কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটে, সেটা যদি আমি প্রাপ্যতা এভরিডে না দিতে পারি বয়স অনুযায়ী, একটা এজ গ্রুপ অনুযায়ী, তখন তো অবশ্যই পোর নিউট্রিশন দেখা দিবে। আর আমাদের দৈহিক গঠনের জন্য নিউট্রিশন তো অনেক বেশি প্রয়োজন। তো একজন ব্যক্তির রিকমেন্ডেড চাহিদা যদি আমরা ফিল আপ না করতে পারি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে, অথবা গর্ভ অবস্থায় শিশু যখন থাকে সেই সময়টাতে, বা যখন একটা মেয়ে বড় হচ্ছে তার যে নিউট্রিশন ডিমান্ডটা ক্রিয়েট হয়, সেটা যদি ওই মুহূর্তে পূরণ করতে না পারি তার রিকমেন্ডেড চাহিদা অনুযায়ী, তখন তো অবশ্যই সেটা ঘাটতি দেখা দিবে, তা বেড়ে ওঠার ক্ষেত্রে ঘাটতি দেখা দিবেই। আপনি কি ধরনের রোগী যেগুলো পেতেন, আপনার কি কোনো অ্যাডোলেসেন্ট বা চাইল্ড পেশেন্ট আপনি পান? স্যার, চাইল্ডের মধ্যে আমি ওবেসদের পাচ্ছি, লাইক 12-15 ইয়ার্স এ যারা আছে ওরা ওবেস, যে এজ গ্রুপটা নিয়ে আমি কাজ করছি ওবেসিটি নিয়ে ভুগছে, সেই ক্ষেত্রে আমি তাদেরকে নিয়ে কাজ করছি। আর কিছু কিছু ক্লায়েন্ট যারা আসে তাদের বাচ্চাদের এই মুহূর্তে কি নিউট্রিশন প্রয়োজন, তারা হয়তো আমার সাথে ভায়া ফোন বা অনলাইনে কাউন্সিলিং করছে, পাই স্যার। পাওয়ার মধ্যে যেটা হচ্ছে ওবেসিটি থ্রুতে যে পোর নিউট্রিশনটা সেটা পাই। তো আপনার এখানে তো তাহলে এখন তো বাচ্চারা খেলাধুলা করার একেবারেই সুযোগ নেই, ঘরেই বসে একেবারে নেই স্যার, সম্পূর্ণ ঘরে। আপনার কি মনে হচ্ছে যে এটার জন্য ওবেসিটি ইজ অলসো ম্যালনিউট্রিশন? জি স্যার, অবশ্যই। কি পরিণতি হবে বাংলাদেশে? স্যার, এখন যেহেতু ঘরেই আছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না বা বাইরে একটু ফ্রেন্ড সার্কেলের সাথে খেলাধুলা মাঠ পর্যায়ে সেটা করতে পারছে না, তারা সম্পূর্ণ ঘরে বসে আছে, টিভি বা মোবাইল নিয়ে তারা টাইম স্পেন্ড করছে। আমি বলবো স্যার, এটা যদি এইভাবে কন্টিনিউ হতে থাকে তাহলে তো অবশ্যই ওবেসিটি হার বাড়বে। আমাদের প্যারেন্টস, আমরা যারা বড় আছে বা প্যারেন্টস আছে, আমরা চাইবো যে হোম বেস যে এক্সারসাইজ গুলো বাচ্চাদের করানো উচিত, বা প্রপার নিউট্রিশন 6 টাইমস যে ফুড অ্যাভেলেবিলিটি আছে সেটা প্রপার নিউট্রিশন হতে হবে, নিউট্রিশন বেস হইতে হবে, এরকম টাইপের ফুড তাদেরকে দিতে হবে। ওভার ক্যালোরি ফুড দেওয়া যাবে না, যেটা আপনি শুরুর দিকে বলেছেন এখন জাঙ্ক ফুডের অ্যাভেলেবিলিটি নেই বিকজ সবকিছু বন্ধ গভর্নমেন্টের পারমিশন অনুযায়ী। বাট অনেক মারাই হচ্ছে কি বাচ্চাদেরকে এখন ঘরে বসে এই ধরনের ফুড দিচ্ছে, যে নতুন নতুন টাইম স্পেন্ড করি, নতুন নতুন খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই। তো এটার প্রবণতাও কিন্তু বেড়ে গেছে স্যার, মাদের ফুড তৈরি করা, প্রিপারেশন করা, যেটা ফেসবুক ওপেন করলে দেখা যায়। তো আমাদের এখান থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যারা ওবেস আছে এরকম তাদেরকে প্রপার ক্যালোরি যুক্ত ফুড দেওয়া, তাদেরকে হোম বেস এক্সারসাইজ করানো। অনেক ধরনের খেলা আছে ঘরের মধ্যে, যে স্পেসটুকু আছে ওটার মধ্যেই প্যারেন্টসদের উচিত তাদেরকে নিয়ে মোটিভেট করা, তাদেরকে এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে লিঙ্ক আপ করা, সারাক্ষণ কম্পিউটার বা মোবাইলের মধ্যে তাদেরকে ধারণ করে না রাখা, বা এই ধরনের ফুডের মধ্যে ইনক্লুড না করা। আমি একটু মনিরের কাছে আছি। মনিরা, আপনি লক্ষ্মীর কথা এবং নুসরাতের কথা থেকে দেখেন যে একটা হলো যে আমরা ধরতেছি যে এই সময় প্রেগন্যান্সির পরিমাণ বাড়বে, আরেকটা লক্ষ্মী যেটা বললো যে ঘরে থাকার জন্য জাঙ্ক ফুড বাইরের থেকে আসছে না, কিন্তু মারা হয়তো এখন এই ফুড গুলো বাসায় তৈরি করে দিচ্ছে, আপনার স্যান্ডউইচ,
বার্গার, গোপনে বলে রাখি আপনার ভাবিও এটাই করতেছে। তো এই জায়গাটায় আপনার কি আন্ডারস্ট্যান্ডিং এবং কোনো সাজেশন আছে কিনা যে ঘরে তৈরি যে খাবারটা হচ্ছে সেটা কিভাবে তৈরি করা যায়? এবং আমার মূল প্রশ্নটা হলো যে বাচ্চাদেরকে খাবারের ব্যাপারটা এবং প্রেগন্যান্ট উমেনদের নিউট্রিশনটা ঠিক রাখার জন্য আপনার কি ধারণা? নুসরাত, সাউন্ডটা একটু বোধহয় ঠিক করতে হবে, সাউন্ডটা অন করে। আর বাচ্চাদের খাবার যেটা স্যার আমি মনে করি যে বাচ্চাদের ফুড হ্যাবিটটা ঘর থেকেই তৈরি হয়, বাসা থেকেই। আমার বাচ্চাকে আমি যেভাবে বাসার খাবারগুলি দিব বাচ্চারা সেটাই মেনটেন করার চেষ্টা করবেন। ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে যদি খাবারের ফুড ভ্যালু বা কোন খাবারটা খেলে তার কি ক্ষতি হতে পারে বা কোনটা খেলে তার তার স্বাস্থ্যের জন্য ভালো, এটা যদি ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যে তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চাদের সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খাবারের হ্যাবিটটা মানে চালানো খুব সহজ আমি মনে করি। আর যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অনেক মায়েরাই দেখা যায় আমাদের সকালবেলা বাচ্চারা স্কুলে যায়, সেক্ষেত্রে দেখা যায় বাচ্চারা স্কুলে ঠিকমতো ব্রেকফাস্টটা করে যায়। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে সকালের খাবারটা সেটার মধ্যে কিন্তু আমাদের মূলত সারা দিনের এক তৃতীয়াংশ খাবারের চাহিদা, যেটা কিনা বাচ্চাদের স্কুলে মনোযোগ বা পড়াশোনা অ্যাক্টিভিটিসে একটা এফেক্ট ফেলে। সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমি মনে করি বাচ্চাদেরকে এই সিচুয়েশনে একটা সুযোগ যে আমাদের যে ঘরের তৈরি খাবারগুলি যেমন শাকসবজি বা মাছ যেগুলো রেগুলার খাবার আমাদের বাচ্চার, সেগুলো বাচ্চাদেরকে অভ্যস্ত করে ফেলা। এতে হবে বাচ্চাদের বাইরের খাবারের প্রতি আকর্ষণটা কমে যাবে। এতদিন তো বাচ্চারা স্কুলে যেত, স্কুলে বাচ্চাদের অন্য বাচ্চাদের দেখা দেখি তারা জাঙ্ক ফুড, চকলেট বা অন্যান্য খাবারগুলি দেখে ইন্টারেস্টেড হতো, খেতে চাইতো। কিন্তু এখন যেহেতু তারা ফুল টাইম বাসায় আছে, সেক্ষেত্রে তাদের যদি একটু সময় দিয়ে বোঝানো যায় এই খাবারগুলি তোমার এখন দরকার, সেক্ষেত্রে বাচ্চাদের জন্য এখন একটা আমি মনে করি সুযোগ। আর যারা প্রেগন্যান্ট ওমেন আছেন, এখন যেহেতু আমরা নর্মাল যারা গর্ভবতী মা না, তারাই কিন্তু একটা অন্যরকম সবাই একটা মানসিক ভাবে একটা বিপর্যস্ত অবস্থায় আছি। তো কি হবে একটা শঙ্কা। সেক্ষেত্রে যারা প্রেগন্যান্ট তারা তো তাদের রেগুলার চেক আপে যেতে পারছে না ডক্টরের কাছে, তারপর হচ্ছে একটা মানসিক ভাবেও একটা ইয়েতে আছে যে কি হবে। আমি বলবো যে এখন যেটা উচিত যে বাসায় তৈরি যে খাবারগুলি আমাদের হাতের কাছে, যে নর্মাল সবুজ শাকসবজি, আর কোভিডে যেহেতু বারবারই বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে শাকসবজি, ভিটামিন সি জাতীয় খাবারগুলি খেতে, সেটা আমি মনে করি যে এই খাবারগুলি যদি এখন গর্ভবতী মহিলারা বা বাচ্চাদেরকে বাসায় দেওয়া হয়, সেক্ষেত্রে পুষ্টির চাহিদা অনেকটা হবে, আমাদের মেকআপ করবে। আরেকটা হচ্ছে স্যার আমি মনে করি যে এখন সবার আগে প্রয়োজন গর্ভবতী যারা প্রেগনেন্ট ওমেন তাদের সবার আগে এখন যেটা প্রয়োজন যে রিল্যাক্স থাকতে হবে। রিল্যাক্স থেকে নিজের যত্ন নিতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, আর যথাসম্ভব হচ্ছে নিজের যত্ন নিতে হবে, খাবারের ব্যাপারে ফুড হ্যাবিটগুলো মেনটেন করে চলতে হবে। আমি মনিরা আপনাকে একটা গল্প বলি। পরশুদিন একজন আমাকে ফোন করে বলছে যে তার বোন প্রেগনেন্ট, আপনার সপ্তাহখানেক থেকে তার জ্বর আসছিল, আর 2 দিন আছে তার ইডিটি, 2 দিন পরে তার ডেলিভারি হওয়ার কথা। তো সেদিন সকালে, পরশুদিন সকালেই তার জ্বর দেখে যে ডাক্তার তার রেগুলার চেক আপ করতো, সে তার কোভিড টেস্ট করায়, সেদিন সকালে টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। তখন সে ডাক্তার বলছে যে তার যেখানে ডেলিভারি হওয়ার কথা ছিল সেখানে তার ডেলিভারি করা সম্ভব না, এবং তাকে সেই ডাক্তারও খুঁজছিল যে কিভাবে কোথায় তার ডেলিভারি করানো যায়। ইটস এ ভেরি, মানে ওনার ফোন পেয়ে আমি যেটা বুঝতে পারলাম যে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন, ডাক্তারও হেল্প করতে চাচ্ছে কিন্তু হসপিটালে যেখানে করার কথা সেটা করা হচ্ছে না। এখন আপনি দেখেন যে কোভিড হাসপাতাল কিন্তু বিভিন্ন জায়গায় করা হয়েছে, কিন্তু আমরা জানি যে সামনে 1 বছর একটা বড় সংখ্যক মারা আপনার প্রেগন্যান্সি হবে, যেটা রেগুলার হয়ে থাকে এই সংখ্যক। এখন তারা যদি এরকম কোভিড এফেক্টেড হয়, তাদের সেবাটা কিভাবে নেওয়া হবে,
এটা সরকার থেকে এখনো কোনো ব্যবস্থা করা হয়, চিন্তা করা হচ্ছে কিনা আমি জানি না। আপনার একটা ছোট্ট মতামত চাই এই জায়গায়। আমি মনে করি যে কোভিড হাসপাতালগুলি যেহেতু কিছু স্পেসিফিক হাসপাতাল করে দিয়েছে, সেক্ষেত্রে যারা প্রেগনেন্ট ওমেন তাদের ক্ষেত্রে আমি মনে করি যে আলাদা করে তাদের একটা জোন তৈরি করে দেওয়া, যে এখানে গেলে তারা সঠিক সেবাটা পাবে এবং প্রপার ওয়েতে। এখন যদি মিক্সড আপ হয়ে যায় যে কোভিড হাসপাতাল, সেখানে আবার প্রেগনেন্ট ওমেনরা যাচ্ছে, অন্যান্য রোগীরা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেবাটা তারা ভালোভাবে পাবে না। আর এখন যেটা স্যার আমি দেখতে পাচ্ছি যে কোভিড এর কারণে কিন্তু সেকশনটা কমে গিয়েছে আমাদের। অনেকেই এখন নর্মাল ডেলিভারিতে বেশি ইন্টারেস্টেড এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা হচ্ছে। তো গভর্নমেন্টের উচিত হবে যে আপনার কোভিড এর যে হাসপাতালগুলো, ওগুলাতে যদি আমরা অন্যান্য পেশেন্টদের নেই, সেক্ষেত্রে হচ্ছে একটু রিস্ক থেকে যায়। তো যদি স্পেসিফিক করে দেওয়া হয় যে এই কয়টা হাসপাতালে গর্ভবতী মহিলারা বা যারা গাইনোকোলজিস্ট আছেন তারা সেবা দিবেন, সেক্ষেত্রে তাদের জন্য মনে হয় জিনিসটা ইজি হয় সেবা পেতেও, এবং মায়েরাও একটু মনে হয় স্বস্তি পাবেন যারা বহু মা হতে যাচ্ছেন। নুসরাত, আপনার কাছে আসি। এই করোনা ব্যবস্থায় আপনাদের এসওএস এ তো শিশুরা আছে, এসওএস এর পরিবেশটা ভালো, ওইখানে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা আছে। আমার একটু জানার ইচ্ছা যে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সোশ্যাল ডিস্টেন্সিং এবং তাদের খেলাধুলা প্রতিদিনের যে ব্যবস্থাপনা সেটা কিভাবে করছেন? নাম্বার 1 কোশ্চেন আপনার কাছে। সেকেন্ড পয়েন্টটা হলো, বাংলাদেশে একটা বিশাল নাম্বার মাদ্রাসা রয়েছে এবং আপনি জানেন যে মাদ্রাসাগুলোতে শিশুরা এসওএস এর মতন কিন্তু পরিবেশ নাই, এক ধরনের গাদাগাদি করে তারা থাকে। এবং সেই মাদ্রাসাগুলোতে আমি যতটুকু জানি যে প্রচুর পরিমাণে এতিম শিশুরা সেখানে থাকে এবং পড়াশোনা করে। আপনার এসওএস এ আপনারা কি ব্যবস্থা করছেন? আর মাদ্রাসাগুলোতে এই এতিম শিশু বা বাচ্চাগুলোর তাদের কি ব্যবস্থা হচ্ছে, বা আপনার কোনো সাজেশন আছে কিনা? এসওএস কি কোনো ইনিশিয়েটিভ নিতে পারে কিনা, যেহেতু এখানে একটা বড় নাম্বার অফ আপনার এতিম শিশুরা রয়েছে, এসওএস এর না যদিও মাদ্রাসায়, বাট আমি মনে করি যে এসওএস এর মেবি এ রেসপন্সিবিলিটি এতিম শিশুগুলোর, বাংলাদেশের সব এতিম শিশুগুলোর নেতৃত্ব দেয়া, তাদের জন্য কিছু করার নেতৃত্ব দেয়া। আপনারা কি এগুলো নিয়ে কোনো অ্যাডভোকেসি বা কোনো চিন্তা করছেন কি? প্রথমে শামীম ভাই, খুব সুন্দর প্রশ্ন। মাদ্রাসার প্রশ্নটাতে আমি পরে আসছি, খুব সেনসিটিভ কোয়েশ্চেন। আমি প্রথমে যদি বলি যে এসওএস কি কি উদ্যোগ নিয়েছে এবং কন্টিনিউ করছে আমাদের বাচ্চাদেরকে সুরক্ষিত রাখার জন্য। তো প্রথমেই যখন কোভিড কেস বাংলাদেশে আইডেন্টিফাইড হয়, আমরা প্রথমেই যেটা করেছি যে আমাদের যে 6টা প্রেমিসেস আছে বাংলাদেশের 6টা জায়গায়, সব জায়গাগুলাতেই আপনার বাইরের ভিজিটার একদমই রেস্ট্রিক্টেড বলতে কি একদম স্টপ করে দেওয়া হয়েছে, যে কেউ আসতে পারবে না ভিতরে। প্রথমত সেটা। আর স্কুল বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের তো প্রত্যেকটা প্রেমিসেসে 15টা করে কিন্তু ফ্যামিলি হাউস আছে, আলাদা আলাদা বিল্ডিং। বাচ্চারা সেখানে একজন মায়ের তত্ত্বাবধানে আলাদা আলাদা করে থাকে, 8টা থেকে 10টা বাচ্চা একজন মায়ের তত্ত্বাবধানে থাকে। তো ওরা যেটা করতো নর্মাল সময় বিকালবেলা বের হতো, মাঠে খেলতো, সেগুলোর মধ্যেও কিছুটা রেস্ট্রিকশন নিয়ে আসা হয় ইনিশিয়ালি। যে কারণ প্রথমত তো আমাদেরকে দেখতে হবে যেহেতু ওরা স্কুলে যাচ্ছিল কন্টামিনেটেড হয়েছে কিনা, তাদের মধ্যে কোভিড পজিটিভ আছে কিনা, সেটা বুঝতে তো 14 দিনের মতো যে সময়টা লাগে। তো সেই ইনিশিয়াল 14 ডেজ আমরা একদম স্ট্রিক্টলি ওদেরকে এই মেলামেশা, ইন্টারনাল যে মেলামেশাটা, সেটাতেও আমরা রেস্ট্রিকশন রেখেছিলাম। এটা গেল। তারপর গ্রাজুয়ালি এখন দেখা গিয়েছে যে ভিতরে আল্লাহর রহমতে কোনো পজিটিভ বাচ্চা আইডেন্টিফাইড হয় নাই, কেয়ার গিভারও পজিটিভ হয় নাই। তারা এখন কিন্তু করতে পারে, খেলাধুলা করে নিজেদের মধ্যে। আর পাশাপাশি ওদেরকে তার ব্যাপারটা, হ্যান্ড ওয়াশিং এর ব্যাপারটা, তারপরে নিজেদের মধ্যে যে ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমি সোশ্যাল ডিস্টেন্সিং বলছি না, যে একজনের সাথে আরেকজনের যে মিনিমাম 3 ফুট দূরত্বটা মেনটেন করে চলা যতটা সম্ভব। আমাদেরও তো খুব একদম আনলিমিটেড বাজেট না, তো প্রত্যেকটা ফ্যামিলি হাউসের কিন্তু আমাদের এরকম একটা লিমিটেড বাজেট আছে। সেই বাজেটটার মধ্যে পুষ্টিকর খাবারগুলাকে কিভাবে এনশিওর করা যায়, যেমন এখন বলছে ভিটামিন সি এর কথা, ভিটামিন ডি এর কথা, তো এইগুলাকে কিভাবে প্রায়োরিটি দিয়ে খাবারগুলাতে তাদের প্রত্যেক দিনের খাবারে যাতে এগুলা এনশিওর করা হয়, সেই ব্যাপারটা এনশিওর করা হয়েছে।
আর একটা আইসোলেশন সেন্টারও আমরা রেডি করে রেখেছিলাম, যে কোনো কারণে কেউ যদি পজিটিভ হয় তাকে যাতে করে আইসোলেশনে, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আমরা ভিতরে নিয়ে যেতে পারি, আলাদা করে ফেলতে পারি, সেটাও রেডি করা আছে আমাদের। আর একটা আমরা মনিটর করতাম, যে টেম্পারেচার মনিটর করতাম, এখনো করি, যদিও এখনো অনেক একদম কোনো ধরনের সিমটম নাই এরকম অনেক রোগী পাওয়া যায়, হয়তো সেটা অতটা কার্যকর না, কিন্তু ওটা আমরা প্রথম করেছি। এটা গেল আমাদের ফ্যামিলি লাইফ কেয়ারে আমরা বাচ্চাদের জন্য যে ব্যবস্থাগুলো নিয়েছি সেটা। আর পাশাপাশি ওদের মানসিক স্বাস্থ্যটাকে কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি, যে একদম প্রফেশনাল যারা কাউন্সিলর তাদের সাথে কথা বলা, প্লাস পিয়ার গ্রুপের সাথে কথা বলা, যাতে ওরা ওপেনলি বলতে পারে। আর ডিজিটাল যে ডিস্টেন্স লার্নিং এর যে ব্যাপারটা সেটা এনশিওর করা হয়েছে, সো দ্যাট যে আইডল থেকে ওদের মধ্যে যাতে ফ্রাস্ট্রেশন গ্রো না করে। আরেকটা সুন্দর প্র্যাকটিস আমি বলবো, যে আমাদের কিছু কিছু মেয়েরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওরা রেজাল্টের জন্য অপেক্ষা করছে, তো লম্বা একটা সময়, এই সময়টা সাধারণত ওরা বিভিন্ন জায়গায় বেড়াতে টেড়াতে যায়, হয়তো এক ভিলেজ থেকে আরেক ভিলেজে আসলো, তো এই সময়টা ওরা আইডল বসেছিল। তো আমাদের এক ভিলেজের মা সে তার মেয়েকে কি করেছে, যে তুমি মাস্ক বানানো শিখিয়েছে। সে যেটা করেছে, একটা ভিলেজে আমাদের 150-র বেশি বাচ্চা আছে, আমরা ওই ভিলেজটাতে বাইরে থেকে একটা মাস্ক আমরা কিনিনি, ওর ভাই বোনদের জন্য মাস্ক বানিয়েছে, কালারফুল মাস্ক বানিয়েছে, ছোটদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছে। তো এটা একটা গুড প্র্যাকটিস। তো এরকম বিভিন্ন ধরনের প্র্যাকটিস, বিশেষ করে আমরা মানসিক স্বাস্থ্যটাকে কিন্তু বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে বা হচ্ছে এখন পর্যন্ত। এখন আমি যদি দ্বিতীয় প্রশ্নটাতে আসি, সেটা হচ্ছে মাদ্রাসার ব্যাপারটা আসলে শামীম ভাই, প্রথম থেকেই আমরা যারা শিশুদের নিয়ে অ্যাডভোকেসির কাজ করছি এবং অল্টারনেটিভ চাইল্ড কেয়ার নিয়ে কাজ করি, প্রত্যেকের মাথাতেই আমাদের আছে। কিন্তু আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, যে আমরা কথা বলতে খুব সাহস পাই না, কেননা আমাদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমাদের অনেক কিছু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের দেখা যায় যে অনেক কিছু আমাদের বিচার বিবেচনা করে অনেকটা ডিপ্লোমেসি মেনটেন করতে হয়। তবে হ্যাঁ, এসওএস মাদ্রাসায় যে কেয়ার গিভাররা আছে, বাচ্চাদের যে কেয়ার দেয়, তাদের জন্য ডেফিনেটলি যে অ্যাওয়ারনেস করা, তাদেরকে শেখানো, যে আমাদের প্র্যাকটিসটা দেখানো, এই কাজগুলো আমরা করতে পারি, এটা আমাদের নৈতিক দায়িত্ব বটে, অবশ্যই আমি এটা স্বীকার করি। এবং আপনার কথা থেকে এটা আমরা একটা আইডিয়াও পেলাম যে ভবিষ্যতে এটা আমরা করতেও পারি। আরেকটা জিনিস, যে শিশু সুরক্ষার ব্যাপারটা আপনাকে একটু এখানে বলি, যে তো আপনি তো এখানে আছেন, সে তো আমার সাহসটা নিয়ে আমি বলছি যে I will be happy to work with you to মানে SOS is a model, শিশুদের জন্য। তখন আপনি যে কথাগুলি বলেন, শুধুমাত্র তো পুষ্টি, নিউট্রিশন, এডুকেশন না, মেন্টাল হেলথ, হ্যাঁ, তাদের বিকাশ তৈরি করা, ইন্টেলেকচুয়াল তৈরি করা। ও আপনি জানেন যে তখন আমার অসম্ভব কাছের একজন মানুষ, যাকে আমি মেডিকেল কলেজ থেকে দেখে এসেছি, যে এখান থেকে SOS থেকে ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। হ্যাঁ, সমাজে তারা এখন SOS আপনাদের যে পরিচালনা করে, তারা SOS এরই সন্তান ছিল। তারা বার্ডেন হয়নি, তারা এখন সমাজের জন্য অনেক কিছু কন্ট্রিবিউটিং মেম্বার হয়েছে সোসাইটির। তো ওইখান থেকে আমার মনে হয় যে SOS ক্যান টেক লিড। এরকম না যে আপনাকে অনেক কিছু করতে হবে, বাট আপনাদের যে এনভায়রনমেন্টটা, একটা ট্রেনিং প্রোগ্রাম ইউ ক্যান অর্গানাইজ ফর, হ্যাঁ, মাদ্রাসাগুলোর যারা কেয়ার যারা প্রোভাইড করে, তাদেরকে এনে দেখানো যে হোয়াট ক্যান বি ডান। এক্সপোজার ভিজিট, অ্যাবসলিউটলি এক্সপোজার একটা ভিজিট অনায়াসে করা, ট্রেনিং অর্গানাইজ করা, অ্যাডভোকেসি করা, না, এগুলো একটু করলে আপনাদের যদি অসুবিধা হয়, তাহলে উই ক্যান এক্সটেন্ড আওয়ার হ্যান্ড এন্ড ওয়ার্ক টুগেদার। ওই জায়গাটায় হয়তো মনে করেন আমরা হয়তো মিডলম্যান হতে পারি, আমরা হয়তো SOS কে বলতে পারি যে তোমাদের, হ্যাঁ, সেন্টারটাকে আমরা এরকম ভিজিট করাতে চাই মাদ্রাসা থেকে, হ্যাঁ, যে তারা শিখে যাক। আপনারা হয়তো ট্রেনিং গুলোকে অর্গানাইজ করতে পারেন, উই ক্যান জয়েন্টলি ডু সাম ওয়ার্ক। বাট আমার কাছে এটা নিড, এটা আসলে দরকার। এই মাদ্রাসা তো আমাদের জীবনের অংশ, দেশের শিক্ষা ব্যবস্থার একটা অংশ। তো এটাকে দূরে ফেলে রাখা না, এদেরকে কত আমরা স্ট্রেনথেনিং করতে পারি, এরকম একটা জিনিস থেকে আমার মনে হচ্ছিল যে মেবি ইট ইজ পসিবল। অবশ্যই শামীম ভাই, তবে আমি বলবো যে এখন তো এমিনেন্স যে ওয়েবিনারগুলি করছে, এটা তো নিউট্রিশনকে ফোকাস করে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এরকম কিছু করা যায় কিনা, অল্টারনেটিভ কেয়ারে যে শিশুরা আছে
এতিম শিশুরা বিশেষ করে তাদের নিয়ে কিছু একটা করা, এরকম ওয়েবিনারও হতে পারে, এবং সেখানে গভর্নমেন্ট অথরিটির সংশ্লিষ্টতা থাকা। যেমন সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট কিন্তু আমাদের সরকারি যে শিশু পরিবারগুলি দেখে, সরাসরি তত্ত্বাবধান কিন্তু সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট করে। তো তাদেরও ইনভলভমেন্ট থাকলে হয় কি, শক্তির জায়গাটাও হয় এবং পাশাপাশি নলেজ এক্সচেঞ্জ বলেন, গুড প্র্যাকটিস এক্সচেঞ্জ বলেন, বা কিছু কমিটমেন্টের জায়গাটাও এনশিওর হয়। করতে পারি, অবশ্যই আমরা করতে পারি একসাথে। আমরা করতে পারি। তো আপনার যে আপনার ওইখানকার কিছু শিশু তারা কথা বললো, আমরা পলিসি মেকারদেরকে নিয়ে এসে, হ্যাঁ, সেই জায়গাটায় আমরা বলতে পারি তো যে আপনারা দেখেন যে, বা তারা গেস্ট হিসেবে থাকলেন, they can see that, you know, let's have a webinar with the children from SOS, and raise their voice for other orphan children. Right, right, করতে পারি শামীম ভাই, খুব দারুণ আইডিয়া। দেন এটা একটাই হয়। দেন লক্ষ্মী, আপনি তো যে কাজগুলো করছেন সেখান থেকে যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে একটা ফিডিং ইজ এ প্রবলেম, আপনি একটা বড় ইতে, তো আপনার কাছে যখন ওবেসিটি চিলড্রেনরা আসে তাদেরকে তো আপনি একটা মেনু তৈরি করে দেন। এই কোভিড এর পার্সপেক্টিভ থেকে কি আপনি কোনো মেনু সাজেস্ট করবেন বাচ্চাদের জন্য? অবভিয়াসলি স্যার, এই মুহূর্তে যেটা ওবেস বাচ্চা বলুন আর যারা নর্মাল হেলথে আছে তাদের ক্ষেত্রে আমি বলবো, বাসায় থাকতে থাকতে বাচ্চাদের কিন্তু একটা ডিপ্রেশনের ক্রিয়েট হয়, নর্মালি খেলতে পারছে না, ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করতে পারছে, সারাক্ষণ একটা জায়গায় বন্দি থাকা, এটা খুবই তাদের হেলথের উপর কেন মেন্টাল ইফেক্ট থেকে কিন্তু হেলথের উপরে আসে। তো আমি যেটা বলবো স্যার, বাবা আমাদের উচিত প্রপার নারিশ বেস ফুড তাদেরকে প্রোভাইড করা। পাশাপাশি এমন না যে আমাকে বাজার থেকে ভালো ভালো খাবার ভ্যারাইটিস ফুড তাদেরকে দিতে হবে, ঘরে যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে যদি আমি প্রপার প্রপোর্শন মেনটেন করে 6 টাইম প্রোভাইড করতে পারি। এবং এই কোভিড এর ক্ষেত্রে যেটা বললেন স্যার, নিউট্রিশনের যে ইম্প্যাক্টটা, আপুরও নুসরাত আপুর কথা মতো যদি বলি, ভিটামিন সি, ভিটামিন ডি যেটা ইম্পর্টেন্ট, এই মুহূর্তে আমরা সব ডায়েটিশিয়ানই বলছি যে এটা খুবই ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে ইমিউনিটি বুস্ট আপের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেটা বলবো, ভিটামিন সি রিচ ফুড গুলো অ্যাভেলেবেল আছে, খুব সহজেই সহজলভ্য পাওয়া যায়। যদি কেউ এমন হয় যে পারছে না, হোম গার্ডেনিং বেস সে এটা করতে পারে, ভিটামিন সি রিচ ফুড দিতে পারে। আর ভিটামিন ডি সোর্স, এটাও খুব ইম্পর্টেন্ট, ভিটামিন ডি সোর্স যুক্ত খাবারগুলো খাওয়ার। যদি কোনো কারণবশত ভিটামিন ডি সোর্স অ্যাভেলেবেল না থাকে, আমি বলবো সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন সকালে রোদে 5 থেকে 10 মিনিট যদি সে থাকে, তার রিকোয়ারমেন্ট কিন্তু বডির রিকোয়ারমেন্ট যদি ফিল আপ হয়ে যায়। সো কিছু কিছু ট্রিক্স ফলো করতে হবে যে আমি কি কি ফুড গুলো নিলে এই মুহূর্তে ওবেসিটির পাশাপাশি ন্যাচারাল ওয়েতে আমি ইমিউনিটি বুস্ট করতে পারি এবং এই ধরনের কোভিড সিচুয়েশনের ক্ষেত্রে ইমিউনিটিকে বুস্ট আপ করতে পারি। তার মধ্যে আমি বলবো প্রোটিনটাকে রাখতে, ভিটামিন সি, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস জাতীয় খাবারগুলো, ঘরের মধ্যে এগুলো সহজলভ্য আছে খাবারগুলো, ডিম, মাছ, মাংস, এই টাইপের খাবারগুলো, বাদাম জাতীয় খাবারগুলো ইনক্লুড করতে। সেটা তো আপনি বলছেন, কিন্তু বাচ্চাদেরও তো একটা তো চাহিদা আছে, তারা তো জাঙ্ক ফুড খেতে চায়। স্যার জাঙ্ক ফুড, জি স্যার, they like to have burger, they like to have আপনার কি বলবো যে পিৎজা, হ্যাঁ, এটা তো তারা চায়। তাহলে এই জায়গাটায় তবে what is the way to provide them, তাহলে কিভাবে আমরা তাদেরকে নিউট্রিশাস খাবারটা দিতে পারি? তাহলে বার্গারটাকে কি নিউট্রিশাস আর করা যায়? অবভিয়াসলি স্যার, মেনু কথা ভাবছেন কিনা আপনারা? জি স্যার, এরকম নিউট্রিশাস করা যায় কিনা, হেলদি করা যায় কিনা? অবভিয়াসলি করা যায় স্যার। আমরা বাজার থেকে যে পিৎজা বা বার্গারটা খাচ্ছি, অবশ্যই সেটা অনেক বেশি অয়েলি বেসড আর আনহেলদি ওয়েতে তৈরি করা হয়। যখন একটা মা তার বাচ্চার জন্য তৈরি করছে, অবশ্যই সে প্রপোর্শনটাকে ঠিক রাখবে এবং হেলদি ওয়েতে তৈরি করবে। বার্গারের ক্ষেত্রে আমরা চিকেন যেটা ঘরে ইউজ করছি, সেই চিকেনটা বার্গারের মধ্যে ইউজ করতে পারি। পিৎজার ক্ষেত্রে ভেজিটেবল ইনক্লুড করতে পারি, যেটা আমরা নর্মালি বাইরে যেটা খাচ্ছি অতিরিক্ত চিজ দিয়ে, এটা না করে আমরা সেখানে চিকেন বা এগ বা ভেজিটেবল ইনক্লুড করে আমরা বাচ্চাদের প্রোভাইড করতে পারি। এরকম কি একটা মেনু তৈরি করা যায় যে যেখানে, কারণ আমি বিভিন্ন দেশে এখন আপনি জানেন যে ম্যাকডোনাল্ডসে বা ইন্ডিয়াতে আপনার ওদের যে ফাস্ট ফুড, ওরা ভেজিটেবল যেহেতু ওরা বেশি খায়, হ্যাঁ, এবং ওরা যেহেতু অনেকে তো আপনার কি বলবো যে প্রোটিন খায় না, ভেজিটেরিয়ান আছে, তাদের জন্য ভেজিটেরিয়ান বার্গার, ভেজিটেরিয়ান এগুলো করে। এরকম কি আসলে, আমি এটা
দেখি অনেক জায়গায়, কিন্তু ডু ইউ থিংক দিস ইজ হেলদি এবং ইজ ইট পসিবল টু এখানে হেলদি মেনু করা যায় এটাকে? অবভিয়াসলি স্যার করা যায় হেলদি মেনু। আমরা যারা ডায়েটিশিয়ান আছি, যারা কাজ করছে, আমরা কিন্তু আমাদের পেশেন্টদেরকে এই ধরনের হেলদি মেনু প্রোভাইড করে থাকি। যে যদি বাচ্চারা নর্মাল খাবারে অভ্যস্ত না হয়, সেক্ষেত্রে ভেজিটেবলটা আমরা কি উপায়ে খাওয়াতে পারি, এই ধরনের রেসিপি কিন্তু আমরা ক্রিয়েট করি এবং আমরা প্রোভাইড করে থাকি। তাহলে এটা মারা সেটা করতে পারে তো? অবভিয়াসলি স্যার করতে পারে, কারণ আমরা প্রপার পুরা ইনফরমেশনটা তাদেরকে দিয়ে কি উপায়ে করা যাবে, কিভাবে টেস্ট তৈরি করা যায় খাবারটার মধ্যে, বাচ্চা যদি বুঝতে না পারে। এখন যদি আমি শাক রান্না করেছে সামনে ধরে দিই, বাচ্চা কখনোই খাবে না। আমি যদি পাকোড়া টাইপ বেস বা স্যুপ টাইপের বা কোনো খিচুড়ির মধ্যে ইনক্লুড করে দিই, বাচ্চা কিন্তু বুঝতে পারবে না, সে কিন্তু খাবারটা খাবে। তো আমাকে এমন উপায় অবলম্বন করতে হবে বাচ্চা খাবারটা কি খাচ্ছে সেটা না বোঝে, এবং এমন পন্থা অবলম্বন করা তাকে ওই ধরনের খাবারগুলোই দেওয়া হচ্ছে, বাট একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে, একটু আকর্ষণীয় করে। আপনি কি আমাদেরকে দুইটা মেনু তৈরি করে দিবেন, একটা কোভিড বার্গার, একটা কোভিড পিৎজা? অবভিয়াসলি আই উইল ট্রাই মাই বেস্ট, কেন তৈরি করে দিব না। আর এই ধরনের রেসিপি আপুর জন্য বলছি, আপু যাদের সাথে কাজ করছেন, এই ধরনের বাচ্চাদের জন্য যদি প্রয়োজন হয়, এনি টাইম আপু আমরা আছি আপনার সাথে, আমাদেরকে জানাবেন, আমরা হার্ডলি ট্রাই করব আপনাকে এই ধরনের কিছু রেসিপিস, এবং অনলাইনেও যদি হয় আমরা তাদেরকে হেল্প করা, কাউন্সিলিং করা। মেন্টাল হেলথটাও তো অনেক বড়, নিউট্রিশনের পাশাপাশি নিউট্রিশন ফুড খাচ্ছি বাট আমি মেন্টালি ফিট না, সেক্ষেত্রে তো আমার কোনোভাবে কোনটাই কাজে আসবে না। সো আমাকে প্রপার ওয়েতে সবটাই খেয়াল রাখতে হবে, যে আমার নিউট্রিশনও থাকবে, আমার প্রপার রেস্টও থাকবে, স্লিপও থাকবে, পাশাপাশি এক্সারসাইজ থাকবে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা হেলদি লাইফস্টাইল আমরা লিড করতে পারি। তাহলে লক্ষ্মী, একটা কি তাহলে আমরা করতে পারি যে আপনি একটা কোভিড বার্গার আর একটা কোভিড পিৎজা তৈরি করলেন, মেনু তৈরি করলেন, এবং সেটা আমরা ভিডিও করে আবার সবাইকে শেয়ার করলাম মাদের জন্য, মারা যেন অবভিয়াসলি নিউট্রিশিয়াস পার্সপেক্টিভ থেকে তৈরি করা। ইজ ইট পসিবল? আপনি এটা একটু অবভিয়াসলি স্যার পসিবল, আমি তৈরি করব স্যার এবং আপনাকে জানাবো। এবং মনিরা বাসায় সেটা রান্না বান্না হবে, আমরা ভিডিও করে সেটা পাঠাবো। মনিরা? হ্যাঁ স্যার। ওকে মনিরা, আপনার কাছে আসি। জি প্লিজ বলেন। আমরা কিন্তু এই ধরনের একটা রেসিপির মানে আপনি যেভাবে ওয়েবিনার করছেন, এরকম কিন্তু একটা রেসিপির চ্যানেলও করতে পারি, এটা কিন্তু খুব ভালো প্রমোট করা হবে এই টাইমে, এই স্টেজে। নট অনলি বার্গার, পিৎজা, নিউট্রিশিয়াস এনি কাইন্ড অফ ফুড, সব ডায়েটিশিয়ানরা যদি আপনার কাছে দেয় এই ধরনের রেসিপিস গুলো, আমার মনে হয় এটা সবার জন্যই খুব ভালো হবে। আমরা এই চারজন মিলে শুরু করি ইনশাআল্লাহ স্যার। তারপরে আপনার আস্তে আস্তে আমরা চ্যানেলে এগুলো ছাড়া শুরু করি। নিশ্চিত আমাদের হয়তো রেসিপিটা হতে পারে যে হেলদি, হ্যাঁ রেসিপি, তাই না, নিউট্রিশিয়াস রেসিপি, যেগুলি মানুষের কাছে অ্যাকসেপ্টেবল। জি, মনিরার কাছে যাওয়ার আগে আমি আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করি, যে শুধু তো রেসিপি দিলে হবে না, কেয়ার গিভারদের মাইন্ড সেটআপ চেঞ্জ করাও খুব জরুরি। আমরা শুধু চট করে বাচ্চার দোষ দিয়ে দেই, বাচ্চা এই অবস্থায় এসছে কিন্তু বিকজ অফ মি, আমি সবসময় শর্টকাট খুঁজেছি, আমি বাচ্চাকে কোয়ালিটি টাইম দেই নাই, যে কারণে কিন্তু বাচ্চা আজকে এই সিচুয়েশন এসেছে। আমি যে বাসায় থাকি সেই বাসায় একজন প্রফেশনাল নিউট্রিশনিস্ট থাকে, প্রফেশনাল নিউট্রিশনিস্ট, আই রিপিট। এবং আমি দেখি যে তার দারোয়ান প্রায় ওই বাসায় কোক, স্প্রাইট এবং চিপসের প্যাকেট ওঠে। তো এটা তো খুবই আনএক্সপেক্টেড, ওয়ারাস আমার বাসায় কিন্তু এই জিনিসগুলি আসে না। আমি কিন্তু নিউট্রিশনিস্ট না, আমি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো কথা হচ্ছে যে আপনার বাচ্চাকে তৈরি করতে হবে, মনিরা বারবার বলছিলেন ওটা, বাচ্চাকে কিন্তু তৈরি করতে হবে আমাকেই, এবং সেটা তৈরি করতে হবে সেই ছোট বয়স থেকেই, বড় হয়ে যাওয়ার পর থেকে না। তো মাইন্ড সেটআপটা চেঞ্জ করা খুব জরুরি আমাদের কেয়ার গিভারদের। মনিরা, নুসরাতের কথা থেকে আমি বলি যে কারণ একজন নিউট্রিশনিস্ট হিসাবে মাদের মাইন্ড সেটআপ চেঞ্জ করার জন্য নিউট্রিশনের রোল কি, নিউট্রিশনিস্টদের রোল কি হওয়া উচিত? শুধু রান্নার রেসিপি না, মাইন্ড সেটআপ। মনিরা ইয়া অন করতে হবে বোধহয়। হ্যাঁ, শোনা যাচ্ছে না আপনার কথা। বলেন। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ। আমি তার প্রথমেই যেটা বলবো, এখন কিন্তু আমার অনেক মায়েদের সাথে, দুই বাচ্চা যেহেতু স্কুলে পড়ে, অনেক মায়েদের সাথে পরিচয় হয় নতুন নতুন। তো আমরা আসলে দেখা যায় কি মায়েরা এখনো জানে না যে বাচ্চাকে কোন খাবারটা দিবে বা কোন খাবারটা কোন সময় দেওয়া উচিত।
আমরা কিন্তু এখনো জানি না। আমি যেটা শুনি যে আমার বাচ্চা এসে আমার ছেলে গল্প করে, মা জানো ওরা না সকালবেলা নুডলস খেয়ে স্কুলে যায়, এটা তাহলে তুমি কেন আমাকে দাও না, তুমি কেন আমাকে সকালবেলা ডিম খাওয়াও? তো দেখেন, এটা আমি মনে করি যে আমাদের মায়েদের আগে প্রথমে সচেতনতা দরকার যে খাবারটা আমার বাচ্চাকে আমি কি কি খাবার দিব, এটা মাইন্ড সেট আপ করা দরকার যে আমার বাচ্চাকে আমি ড্রিঙ্কস খাওয়াবো না। আচ্ছা, ড্রিঙ্কস বাচ্চারা খেতে চায়, বা আমার মতে বার্গার, স্যান্ডউইচ, এগুলো বাচ্চাদের চাহিদা আছে, যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে অন্য বাচ্চাদের সাথে দেখে বাচ্চার মন জয় করার জন্য দেওয়া দরকার। সেই ক্ষেত্রে আমি বলবো যে দেওয়া যায়, যে সপ্তাহে 1 দিন বা 2 দিন একটা রুটিনের মতো করে যদি দেওয়া যায় যে আজকে তুমি এই খাবারটা বিকেল বেলা পাবা। কিন্তু তাই বলে যে রোজ তার ফুড হ্যাবিটটা চেঞ্জ করে আমি এই খাবারটা তার সবজি, মাছ, মাংস, ভাতের জায়গায় আমি অন্য খাবারটা দিলাম, এটা আসলে করা যাবে না। এটা মায়েদেরকে সবার আগে আমাদের বুঝতে হবে, অ্যাওয়ারনেস তৈরি করতে। আমাদের কিন্তু নিউট্রিশনের উপর স্যার এখনো ওইভাবে সবাই ওইভাবে প্রচারটা নাই দেখে মায়েরা জানে না যে বাচ্চাদের কিভাবে মেনটেন করা উচিত। এবং বাচ্চাকে যদি আপনি ছোটবেলায় শুধু মায়ের পেটে থাকতে তো বাচ্চার প্রপার নিউট্রিশনটা দরকার মায়ের পেট থেকে, সেক্ষেত্রে মায়ের যত্নটা আপনার প্রেগনেন্ট অবস্থায় দরকার। কিন্তু যখন আপনার বাচ্চাটা ছোট থেকে বড় হচ্ছে, আমি ঘরে যেভাবে তাকে ফুড হ্যাবিটটা তৈরি করে দিব সেভাবেই কিন্তু তার ভবিষ্যতে এটা তৈরি হবে। তো আমি যেটা মনে করি যে অনেক বাচ্চা আছে স্যার এটা খাবারগুলি বেছে খায়, বা ফ্যামিলিতেই দেখা যায় যে বাবা এই খাবারটা খায় না, মা এই খাবারটা খায় না, বাচ্চাও সেই জিনিসটাই মেনটেন করে। এবং বাবা মাকে দেখে বা ঘরে যে অন্যান্য মেম্বাররা আছে তাদের দেখে বাচ্চারা শিখে। এখন তাকে যদি আপনি প্রপার ওয়েতে বাচ্চাদেরকে, মায়েদেরকে বোঝানো যায় যে আপনি এই খাবারটা, এর জন্য প্রচারণা দরকার। এবং বাচ্চা যেমন গর্ভাবস্থা থেকে মাকে এই ব্যাপারে বিভিন্ন রকমের সাজেশন দেওয়া যায় যে আপনার বাচ্চাকে আপনি এভাবে আস্তে আস্তে এই খাবারগুলিকে ইউজ করবেন। বাচ্চা হওয়ার পর বা এই বয়সে বাচ্চার পর যে ভিজিটগুলি করে, বাচ্চা হওয়ার পর মায়েরা ডক্টরদের কাছে, তখন যদি পাশে একজন নিউট্রিশনিস্ট থাকে যে কিনা গাইড করবে বাচ্চাকে যে বাচ্চাকে এই বয়সে এই খাবারটা দেওয়া উচিত বা খাবারটাকে আপনি এভাবে চেঞ্জ করে দিতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় এটা ভালো একটা ওয়ে। থ্যাংক ইউ মনিরা। আমরা আবার একটু ফিরে আসি যে আমাদের লক্ষ্মীর কাছে। লক্ষ্মী, আমরা তো আপনার সাথে কথা বললাম, একটা জিনিস আমার কাছে মনে হচ্ছিল, আপনি জানেন যে আপনি যখন ছিলেন তখন আমার হার্টের রোগ ছিল, হাইপারটেনশন ছিল, কার্ডিয়াক প্রবলেম ছিল। আপনার 2016 সাল থেকে ডায়াবেটিক্স এর প্রবলেম শুরু হয়, এই কিছুদিন আগে থেকে ইনসুলিন নিয়ে চলতে হয়। তো আমি ডায়াবেটিক্স এবং ইনসুলিনের যারা নেয় এবং কার্ডিয়াক যাদের প্রবলেম আছে তাদের বিষয়টা একটু আপনার সাথে আলাপ করতে চাই। এই কোভিড এর সময় তাদের নিউট্রিশন নিয়ে আপনি কিছু বলবেন কিনা? আপনার সাজেশনটা কি, আপনার রিকমেন্ডেশনটা কি? স্যার, কোভিড এর সময় ডিএম পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট বা করোনা হার্ট ডিজিজ পেশেন্ট রিস্ক জোনে কিন্তু তারা বেশি আছে অন্যদের চাইতে। একটা স্বাভাবিক মানুষের ইমিউনিটি পাওয়ার আর তাদের ইমিউনিটি পাওয়ারের মধ্যে অনেক পার্থক্য। সো তাদের নিউট্রিশনের ক্ষেত্রে আমি বলবো ইমিউনিটি বুস্ট আপ করে এমন ধরনের নিউট্রিশিয়াস ফুড গুলো তাদের মধ্যে ইনক্লুড করা। পাশাপাশি যেটা হচ্ছে লো কার্ব ডায়েট ইনক্লুড করা, যাতে করে তাদের না হয়, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটির একটা ল্যাকিংস আছে। আর ডায়াবেটিক পেশেন্টদের তো অবশ্যই তাদের র্যান্ডম যে ব্লাড গ্লুকোজ লেভেলটা এটা চেক করা যাতে এটা নর্মাল কন্ট্রোলে থাকে, লো গ্লাইসেমিক ইনডেক্স ফুড গুলো খাওয়া, এক্সারসাইজটা একটু মেনটেন করা। পাশাপাশি হচ্ছে আপনার প্রপার যে নিজের প্রতি টেক কেয়ার, যে হাইড্রেশন হয় বডিতে জানি ফ্লুইড পরিমাণটা না কমে যায়, হাইড্রেট ফুড গুলো ইনটেক করা। আর সেটার পাশাপাশি প্রপার স্লিপ ঘুমের যে ব্যাপারটা এটা মেনটেন করা, এগুলো তো মেনটেন করতে হবে। পাশাপাশি নিউট্রিশনের যে প্রপোর্শনের কথাটা আসে স্যার, তাদেরকে 6 টাইম ফুডটা নিতে হবে, এমন ফুড বাছাই করতে হবে যেখানে অয়েল থাকবে না, খুব সীমিত পরিমাণে থাকবে,